আমার ঠিক হয়ে থাকা বিয়েটা ভেঙে দিলেন আমার নিজের ছোট চাচি। পাত্রপক্ষকে তিনি ফোন করে বললেন, আমার একটা গোপন রোগ ছিল, এই জন্য সার্জারি করা হয়েছিল। এখন আর আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না। পাত্রপক্ষের ওরা সবাই কথাটা বিশ্বাস করল। পাত্রের মা আমার মাকে ফোন করে যা ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবেই বকল। মাকে বকে তার শখ মিটেনি। এরপর আমায় ফোন দিল। ফোন দিয়ে বলল, এই মেয়ে, এত খারাপ কেন তুমি? তোমার বাবা মা তোমায় নিয়ে এতই বিপদে পড়েছে যে তোমার রোগ গোপন রেখে বিয়ে দিয়ে দিচ্ছে মানুষের সাথে। আমার তো মনে হয় শুধু এই সমস্যা না, গোপনে আরো বড় কিছু আছে। তোমার চরিত্রের ঠিক আছে কি না আল্লাহ জানে। আমি রাগের গলায় বললাম, এসব কি বলছেন আপনি? কে বলেছে আপনার কাছে এসব? উনি আমার কথা কানে না তুলে বললেন, উচিত কথা শুনলে গায়ে মরিচের মতো জ্বলুনি উঠে তাই না? কুহো, আমি কালকেই আসতেছি, উচিত শিক্ষা দিয়ে যাব এসে। যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নাম আদনান। তার মায়ের এমন বাজে আচরণের জন্য সরাসরি আদনানকে ফোন করলাম আমি। ফোন করে বললাম, আপনার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে আদনান? এসব কি বলছে আপনার মা? আদনান বলল, কি বলছে? আমি বললাম, আপনি কিছুই জানেন না নাকি? আদনান বলল, জানি। আমি বললাম, তাহলে আবার জিজ্ঞেস করছেন যে? আদনান বলল, এমনিই জিজ্ঞেস করেছি। আর মার মাথা খারাপ হবে কেন? তোমরা কি ভেবেছিলে আমাদের বোকা বানিয়ে সব শেষ করে ফেলবে? আমার কাছে তোমায় গছিয়ে দিতে চেয়েছিল তোমার বাবা মা। এখন ধরা পড়ে গেছো বলে আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে তাই না? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আদনান পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। আমি ভেবেছিলাম অন্তত সে একটু ভালো আচরণ করবে, বিষয়টা বুঝবে। কিন্তু সেও তার মায়ের মতোই আচরণ করল। এর পরদিন অদ্ভুত ঘটনাটা ঘটল। আদনানের মা এলো আমাদের বাড়িতে। এসে বলল, আংটিটা ফেরত দিন। ওরা আমার সঙ্গে আদনানের বিয়ে ঠিক করার পর আমার আঙুলে আংটি পরিয়ে গিয়েছিল সেদিনই। কিন্তু গতকাল ফোন করে এসব বলার পর আমায় পরিয়ে দেয়া আংটি গতকালই খুলে রেখে দিয়েছিলাম আমি। উনি এসে যখন আংটি ফেরত চাইলেন মা সঙ্গে সঙ্গে তা ফেরত দিয়ে বললেন, আল্লাহ যা করেন ভালোই করেন। আপনাদের মতো খারাপ লোকদের সঙ্গে আত্মীয় না হয়ে ভালোই হয়েছে। এরকম খারাপ লোকদের বাড়িতে মেয়ে বিয়ে দেয়ার চেয়ে মেয়েকে গলা টিপে মেয়ে তারা চিহ্ন রে ফেলা ভালো। আদনানের মা কথার উত্তর দিল না। সে সরাসরি চলে গেল আমাদের ছোট চাচির ঘরে। গিয়ে আমাদের ছোট চাচির বড় মেয়ে শিলার আঙুলে সেই আংটি পরিয়ে গেল। শিলাকে তার ছেলের জন্য বউ করে নিবে। আর আমরা তখনই বুঝতে পারলাম আসলে ঘটনা কি ঘটেছে। কে এই অপবাদ দিয়েছে আসলে। ছোট চাচি লোভে পড়ে এই কাজটা করেছেন। আদনান ধনী লোকের ছেলে, তারপর বাপের একমাত্র ছেলে। আর কোন ভাই বোন নাই, সংসারে ঝামেলা নাই। লোভ তো হতেই পারে। মা ছোট চাচিকে ডেকে বললেন, এই কাজটা কিভাবে করলা রাবেয়া? আমার মেয়ে কি আর তোমার নিজের মেয়েই বাকি? কিভাবে আমার মেয়ের সঙ্গে এমন নোংরা কাজটা করলা তুমি? ছোট চাচি সম্পূর্ণ অস্বীকার করলেন। বললেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তারা কিভাবে এসব শুনেছে। মা বললেন, আচ্ছা ধরলাম তুমি কিছুই জানো না, কিন্তু যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে সেই ছেলের কাছে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? চাচি বললেন, আপা, আপনি রাগের কারণে ভুলভাবে জিনিসটা চিন্তা করছেন। আমি কোন ভুল করছি না। তাকদির হলো আসল বিষয়। কপালে থাকলে একভাবে না একভাবে বিয়ে হবেই। এই ছেলের সঙ্গে আপনার মেয়ের জোড়া মিলানো নাই, তাই বিয়ে হয় নাই। এই জন্য রাগ করলে কি হবে আপা? কি অদ্ভুত কাণ্ড। ছোট চাচি সত্যি সত্যিই লোভে অন্ধ হয়ে গিয়েছেন। মা এই নিয়ে আর কথা বাড়াননি। কথা বাড়ালেই তো তর্ক হবে, ঝগড়া ঝামেলা হবে। কি দরকার এসব করে? কিন্তু আমরা কথা না বাড়ালেও তারা চুপ থাকে না। ছোট চাচির মেয়ে শিলা মাঝেমধ্যেই আমাদের ঘরে আসে। সেদিন এসে গলার নতুন সোনার চেইন দেখিয়ে বলল, আপু, আদনান এটা আমায় দিয়েছে। 1 লাখ টাকা দাম এটার। এর কদিন পর এসে কানের এক জোড়া দোল দেখিয়ে বলল, কানের দোলগুলো কেমন আপু?
ডিজাইনটা দেখ তো। আমি অনিচ্ছা সত্ত্বেও দেখলাম তাকিয়ে। বললাম, সুন্দর। শিলা হাসল। মুচকি হেসে বলল, কে দিয়েছে জানো? আমার জানার কোন আগ্রহ নাই। তাই কথাই বললাম না। কিন্তু আমি কথা না বললেও বা জানার কোন রকম আগ্রহ না দেখালেও সে বলল, আদনান পাঠালো। এরপর গতকাল এসে বলল, আপু, আমি তো মালদ্বীপ যাচ্ছি। আমি খানিক অবাকই হলাম। বললাম, কোথায় যাচ্ছিস? শিলা বলল, মালদ্বীপ। আদনান আমায় নিয়ে যাবে। আমি বললাম, তোদের তো বিয়ে হয়নি এখনো। বিয়ের পর যা। শিলা অট্টহাসি হেসে বলল, তোমার চিন্তাভাবনা কিরকম যেন সেকেলে ধাঁচের আপু। মানুষ বয়ফ্রেন্ড নিয়েই তো বিভিন্ন জায়গায় গিয়ে ভেকেশন কাটায়, ডেট করে। আর সে তো আমার হবু বর। তার সঙ্গে গেলে সমস্যা কি? আমি বললাম, গোনাহ হবে। আল্লাহকে ভয় পাওয়া যদি সেকেলে চিন্তা ভাবনা হয় তাহলে আমি সেকেলে চিন্তা ভাবনার মানুষই। এখন তুই যা এখান থেকে। তোর মতো আধুনিক চিন্তা ভাবনার মানুষদের সঙ্গে কথা বল গিয়ে। শিলা গেল ঠিকই আমার কাছ থেকে। কিন্তু সে গিয়ে আমাদের পাড়া প্রতিবেশীদের কাছে বানিয়ে বানিয়ে বলে বেড়াতে লাগলো, আমি নাকি আদনানের চরিত্র নিয়ে পচা পচা কথা বলেছি। আদনান আমায় বিয়ে করেনি বলে নাকি আমার সহ্য হচ্ছে না। আমি শিলার সুখ দেখতে পারছি না। ওরা এমন আচরণ করতে লাগলো যে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠলাম। সত্যি সত্যি আমার চোখে জল এলো। আমি এই কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই বললাম। শিলা আদনানের সঙ্গে মালদ্বীপ গেল ফেব্রুয়ারিতে। ওখানে 15 দিনের মতো ছিল। তারপর ওখান থেকে আসার মাসখানেক পরেই আদনানের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বিয়ের 2 মাস খুব সুন্দর কাটল। কিন্তু 2 মাস পর হুট করে শিলা এসে আমার উপর ভয়াবহ রকমের এক অভিযোগ দিয়ে বসল। মার কাছে এসে বলল, আমি নাকি আদনানের সঙ্গে গোপনে প্রেম করছি। এই জন্য তার সংসারে আগুন লেগেছে। শুধু মার কাছে বললে কথা ছিল, সে এই বাড়ি ও বাড়ি সবার কাছে বলে বেড়াতে লাগলো। মার কাছে বলল, আমি আদনানের সঙ্গে প্রেম করছি কিন্তু অন্যদের কাছে বলল ভিন্ন কথা। বলল, আমি নাকি রাত দিন আদনানকে ফোন দেই। আমি নাকি বলেছি তার দ্বিতীয় বউ হতেও আমার কোন আপত্তি নাই। আমাকে বউ করে নিজের ঘরেও নিতে হবে না, বাইরের কোন ঘরে রাখলেও হবে। পরদিন আমি পুকুর পাড়ে বসে আছি, হাতে ফোন। ঘরে নেটওয়ার্ক পাওয়া যায় না বলে এখানে এসে বসেছি। ফেসবুকে স্ক্রুল করছি। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো ছোট চাচি। এসে বলল, কি করিস তুলি? আমার ইচ্ছে করছিল না উনার সঙ্গে কোনো কথা বলতে। তবুও বললাম, এই তো। কিছু না, বসে আছি। ছোট চাচি আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল, নাকি আদনানের সঙ্গে কথা বলস? আর এখন আমারে দেইখা কথা বলা বন্ধ করে দিছস? শুনে মেজাজ এত খারাপ হলো। নিজেকে সামলাতে না পেরে আমি রাগের গলায় বললাম, চাচি, বুড়ো হয়েছেন। চরিত্র ঠিক করেন আপনার। আপনি তো আমার নিজের চাচি। আপনি যেরকম আচরণ করেন, শত্রুও এরকম আচরণ করে না। বলে ওখান থেকে উঠে চলে এলাম। এর খানিক পরেই ছোট চাচি এসে বাবার কাছে বলল, ভাইজান, আপনার কাছে আপনার মেয়ে আর আমার মেয়ে এক কথা না? ভাইঝি আর নিজের মেয়ে এক না? এক রক্তের না? বাবা বললেন, হ্যাঁ, একই তো। ছোট চাচি কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, আপনার মেয়েরে আমি সব সময়ই নিজের মেয়ের মতোই দেখি। কত আদর করি। আর আজকে আপনার মেয়ে আমারে ডাইকা বলতেছে, আমি কোন সাহসে আমার মেয়েরে আদনানের কাছে বিয়ে দিলাম। সে নাকি আমারে উচিত শিক্ষা দিবে। আমার পিঠের চামড়া উঠিয়ে সেই চামড়া দিয়ে তার জুতো বানাবে। চাচি হাউমাউ করে কাঁদছে। বাবা সঙ্গে সঙ্গে আমায় ডাকলেন। জিজ্ঞেস করলেন, তুলি এসব কি বলেছিস তুই তোর চাচিকে? আমার এত রাগ লাগলো। বাবা এমন কেন? তিনি তো সব জানেন চাচি আর তার মেয়েরা আমার সঙ্গে কি করেছে, এখনো কি করে যাচ্ছে। আর বাবা এরকম একটা মহিলার কথা বিশ্বাস করে ফেললেন। ছি। আমি রাগের গলায় বললাম, বাবা, এই মহিলাকে আমি এসবের কিছুই বলিনি। কিন্তু বলা উচিত ছিল। শুধু বলা না, এর চরিত্র যে পরিমাণ খারাপ, এই মহিলা যে পরিমাণ নোংরা,
এর চামড়া দিয়ে জুতো বানাতে পারলেই বরং আমার মনে একটু শান্তি লাগবে। বাবা রেগে গেলেন শুনে। বসা থেকে উঠে আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বললেন, চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা বলছি। মরতে পারিস না। আমি বাবার সামনে থেকে চলে এলাম। এত কান্না পাচ্ছে আমার। কিন্তু আমি জানি বাবা নিরুপায় হয়ে আমায় মেরেছেন। ছোট চাচা বেঁচে থাকলে অত কিছু কখনোই হতো না। চাচা নাই বলেই সমস্যাটা হয়েছে। বাবা মুখ থেকে তাদের কিছুই বলেন না, বলতে পারেন না। কোন কিছু না বলার পরেও ফুফুরা এসে নানান কথা বলে। ছোট চাচি যা বলে তাই তারা বিশ্বাস করে। বলে, আমরা নাকি চাচিদের দেখতে পারি না, শান্তিতে থাকতে দেই না, তাদের জমি ভোগ করি, আরো কত কথা। ফুফুদের নাম নিতে নিতেই এক ফুফু এসে হাজির। মেজো ফুফু। আমাদের বাড়ি থেকে উনার বাড়ি কাছে। মেজো ফুফু এসে কোন কিছু বাছো বিচার না করেই আমার উপর সবটা দোষ দিলেন। মাকে বললেন, মেয়েকে চোখে চোখে রাখতে পারো না? আর এর কি কম বয়স হয়েছে? বিয়ে দেও না কেন? বয়স হচ্ছে, আর কত সহ্য করব? মেয়েরা খারাপ হয় বাপ মায়ের দোষে। সময় মতো বিয়ে দিলে কি শিলার জামাইয়ের সঙ্গে এইসব ঘটাইতো? মা জিহ্বায় কামড় দিয়ে ফেললেন। বললেন, আপনি এসব কি বলছেন আপা? ওরা যা বলেছে তাই বিশ্বাস করেছেন? ছোট ফুফু রেগে গেলেন। বললেন, তোমাদের বাড়িতে আসাই উচিত না আর। তুমি বলো রাবেয়ার পক্ষ নিছি। রাবেয়া বলে তোমার পক্ষ নিছি। মেজো ফুফু রাগ দেখিয়ে চলে গেলেন। তারপর বড় ফুফু আর ছোট ফুফুকে ফোনে কি বললেন কে জানে। এরপর থেকে তারা স্ট্রাইক করে বসে রইল। শপথ করল, আর কোনোদিন আমাদের বাড়ির দিকে তারা ফিরবে না। তাদের ফেরা না ফেরা নিয়ে কোন সমস্যা ছিল না, যদি ছোট চাচি কিংবা শিলা একটু চুপ থাকতো। আমাদের সঙ্গে অকারণে শত্রুতা বন্ধ করত। কি জানি কোন কারণে তারা মামিয়ে আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে একের পর এক শত্রুতা করে যেতে লাগলো। আজ এর কাছে, কাল ওর কাছে আমার নামে নানান নোংরা নোংরা কথা বলে বেড়াতে লাগলো। এদের কিছু বলাও যায় না। বললেই ফুফুরা রেগেমেগে আগুন হয়ে বাবাকে ধরে। বলে, আমার ভাইটা নাই বলে তোরা এদের সঙ্গে যাতা করছিস। আমরা নিরুপায়, চুপচাপ সব হজম করি। কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকে। ওরা সীমা লঙ্ঘন করছে। আল্লাহ কুরআনে বলেছেন, সীমা লঙ্ঘনকারীদের তিনি পছন্দ করেন না। আমি সেই আশায় থাকি, আল্লাহর উপর ছেড়ে দেই সবকিছু। এরপর বাবা চেষ্টা করতে থাকেন যেভাবেই হোক আমায় বিয়ে দিয়ে দেবার জন্য। কিন্তু বিয়ের আলাপ আসলেও তা আর বিয়ে পর্যন্ত গড়ায় না। গ্রামের মধ্যে ততদিনে কথা ছড়িয়ে গেছে আমার চরিত্র ভালো না। চাচাতো ছোট বোনের স্বামীর সঙ্গে আমার খারাপ সম্পর্ক। কেউ কেউ এটাকে বাড়িয়ে অন্য রকম করেছে। আমার পেটে বাচ্চা এসেছিল, তাও ছোট বোন জামাইয়ের থেকে। সেই বাচ্চা নাকি হসপিটালে গিয়ে নষ্ট করে এনেছি। কোন পরিবার থেকে বিয়ের আলাপ এলে আর তাদের কানে এসব খবর যদি পাড়া প্রতিবেশীরা দিয়ে দেয় তবে কি তারা এই বিয়েতে এগিয়ে আসবে কোনোদিন? বাবা একেবারে ভেঙে পড়েন। এসব নিয়ে বাজে চিন্তা করে তার শরীর খুব খারাপ হয়ে পড়ে। অল্পতেই বুড়িয়ে যান তিনি। আজকাল কোন কিছু মনে রাখতে পারেন না। রাগও বেড়েছে খুব। বাইরের লোকদের সঙ্গে তিনি রাগ দেখান না। রাগ দেখান ঘরের লোকদের সঙ্গে, মায়ের সঙ্গে। আর মা সেই রাগ ঢালেন আমার উপর। বলেন, তুই বি তারা চিহ্ন শখে মতারা চিহ্ন রেজা। বাঁচার দরকার নাই তোর। তোর জন্য লোকদের মুখ দেখাতে পারি না। মাঝে মধ্যে তিনি খুব কাঁদেন। একবার ছোট চাচির হাত ধরে মা বলেছিলেন, বোন, তুমি তুলি তো তোমার শিলার মতোই। তুমিই তো বলো শিলাও তোমার কাছে যেমন, তুলিও তোমার কাছে সেরকম। দয়া করে আমার মেয়েটাকে নিয়ে আর মানুষের কাছে কিছু বলো না। আমার মেয়েটার ইজ্জত ভিক্ষা দেও তুমি বোন। ছোট চাচি মায়ের এই কথাকে আরো বাড়িয়ে বলিয়ে মানুষের কাছে প্রচার করলেন। বললেন, তার মেয়ে আমার জামাইয়ের সঙ্গে নষ্টামি করবে আর আমি নাকি তা চুপ করে হজম করতাম। সুযোগ দিতাম এইসব করার। কত বড় খারাপ মহিলা। মেয়ে যেমন মাও তেমন। এদের জাহান্নামেও ঠাঁই হবে না। এরপর থেকে ওদের কারোর সঙ্গেই মা আর কথা বলেন না। কথা বললেই তো সমস্যা। মান সম্মান একেবারে ধুয়ে দেয় ওরা।
শেষমেশ বড় কষ্ট করে অনেক চেষ্টা ফিকিরের পর একটা বিয়ের আলাপ মোটামুটি পাকা হলো। ছেলে খুব ভালো, ধর্মভীরু, প্রাইমারি স্কুলের শিক্ষক। বাবা নাই, মা আছে। সেই ছেলে এসে আমায় দেখে গেল, বলল তার পছন্দ হয়েছে। এরপর তার মা এলো, আমায় দেখে তার মায়েরও পছন্দ হয়েছে। তার মায়ের আচরণ খুবই ভালো লাগলো। তিনি আমায় পছন্দ করার পর একজনকে বাজারে পাঠালেন একটা তৈরি করা স্বর্ণের আংটি কিনে আনতে গিয়ে। তিনি আমায় আংটি পরিয়ে যাবেন একেবারে। বিয়ে ফাইনাল করে যাবেন। দিন তারিখ ঠিক করবেন এখানে বসেই। কিন্তু ছেলের মায়ের সঙ্গে ছেলের মামিও যে এসেছিল, সেই মামি সমস্যাটা বাধালো। সেই মামি কিভাবে যেন জেনে ফেলল ছোট বোন জামাইয়ের সঙ্গে আমার খারাপ সম্পর্ক ছিল। কে এই কথা কোন সুযোগে তার কানে বলল কে জানে। সেই মামি আমায় হঠাৎ করেই ডাকলো, বলল, এই তুলি, এদিকে একটু শুনে যাও তো তুমি। আমি কাছে গেলাম। এরপর মামি মাকেও ডাকলো, ছেলের মাকেও ডাকলো। মামি ছেলের মা আর আমার মায়ের সামনে আমায় বলল, তুলি, তুমি একটা সত্য কথা বলবা? আমি বললাম, জি বলবো। বলুন। আমি তখনও বুঝতে পারিনি এই বিষয়ে কথা উঠবে এখানে। এরপর তিনি বললেন, তুমি নাকি হসপিটালে গিয়ে একবার গর্ভ নষ্ট করে এসেছো। এই কথাটা কি সত্যি? আমি কি উত্তর করব তখন বুঝতে পারছিলাম না। রাগ করে কিছু বলতে ইচ্ছে করছিল মুখের উপর, কিন্তু মনে মনে আরেকটা হিসেবও করলাম আমি। আসলে আমার মতো মানুষের রাগ করলে চলে না। বাবা আমায় বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা তদবির করছেন। এমনিতেই বিয়েটা হচ্ছে না। পাড়ায় আমার নামে এমনিতেই কত মিথ্যে অপবাদ ছড়িয়ে আছে। আমার মতো মানুষের থাকা উচিত চুপ করে। যে যাই বলুক সব হজম করা উচিত। কিছু কিছু মানুষ হয়তো এমনই, কোন অপরাধ না করেও এর দায় তার কাঁধে তুলে নিতে হয়। মানুষের করা অপমান তাকে মুখ বুজে সহ্য করে নিতে হয়। আমিও তেমনই একজন। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। শুধু টের পেলাম আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে নামছে। মা ওপাশে মুখ ফিরিয়ে আঁচলে মুখ ঢেকে ফেললেন। ছেলের মামি ছেলের মায়ের গায়ে হাত দিয়ে টোকা দিয়ে বললেন, বুঝেছি আপা, সব পরিষ্কার। আর এখানে বইসা দেরি করণের দরকার নাই। আগে সব জানলে এইখানে এক গ্লাস পানিও খেতাম না। ছেলের মা নম্র ভদ্র স্বভাবের, বুদ্ধিমতী। তিনি এ নিয়ে কিছুই বললেন না আর। চুপচাপ খানিকটা সময় বসে রইলেন। তারপর মাকে বললেন, বিয়ের বিষয় তো বোন, একটু শলা পরামর্শ দরকার সবার সাথে। বোঝাপড়া আছে। আমি একা একা যদি এই বিয়ে ঠিক করে চলে যাই তবে সবাই রাগারাগি করবে, ঝামেলা করবে। মা কিছুই বললেন না, চুপ করে রইলেন। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, লজ্জা হবে শুধুমাত্র এই জন্য তিনি কাঁদতে পারছেন না। কিন্তু তার চোখ মুখ দেখে ঠিকই বোঝা যাচ্ছে মা কাঁদতে চাইছেন। মা কিছু না বললেও ছেলের মা আবার বললেন, সবকিছু তাকদির বোন। তাকদিরে থাকলে ভাঙা বিয়েও হয়। আবার তাকদিরে না থাকলে বাড়িতে জামাই এসেও বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আমরা যাই বোন, আপনাদের কষ্ট দিয়ে গেলাম। ছেলের মা আর মামি চলে গেল। যে লোক আংটি কিনতে গিয়েছিল সে আংটি না কিনে খালি হাতেই ফেরত এসেছে। কারণ এখন আর আংটির প্রয়োজন নাই। বিয়েই তো হবে না, আংটি কিনে আনার দরকার কি তবে? মেহমান চলে যাবার পর মা হাউমাউ করে কাঁদলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এইটা কোন পরীক্ষায় ফেললা আমারে তুমি? আমি বা আমার মেয়ে আমরা তো কারোর কোন ক্ষতি করি নাই কোনোদিন। কারোর ক্ষতি চাই নাই। তাইলে আমার মেয়ের কপালে এই দুঃখ কেন লিখলা? কেন এমন লজ্জায় ফেললা আমাদের? প্রায় হয়ে যাওয়া বিয়েটা ভেঙ্গে যাবার পর ছোট চাচি আমাদের শুনিয়ে শুনিয়েই মানুষের কাছে বললেন, দেখো, মানুষকে নিয়ে খেললে কি হয়। পরিণাম দেখো, মেয়ে ঘরে বুড়ি হচ্ছে, বিয়ে দিতে পারছে না, দিতেও পারবে না বিয়ে। চরিত্র নষ্ট মেয়েরে কার ছেলের জন্য ঘরের বউ করে নিতে আসবে? দেশে কি বউয়ের অভাব পড়েছে নাকি? আমার নামে অপবাদ দিয়ে সঙ্গে সঙ্গে চাচি নিজের মেয়ের ভীষণ প্রশংসা করে আবার মানুষের কাছে বলে, ভালো মানুষের মেয়েদের আল্লাহ কষ্ট দেন না। মানুষ শয়তানি করলেও লাভ হয় না।
আমার বড় মেয়ের আল্লাহর রহমতে রাজকপাল। রানীর হালতে থাকে সেইখানে। ছোট মেয়েও পড়ায় ভালো, কলেজে পড়ে। তারে নিয়ে কেউ কোনোদিন একটা মন্দ কথা বলতে পারে নাই, কোনোদিন বলতেও পারবে না। মেয়ে আমার এতই সাদামাটা যে বাটন মোবাইলটাও ব্যবহার করতে জানে না। মানুষও এসব কথায় খুব তাল দেয়। সুর মিলিয়ে বলে, আপা ঠিকই বলেছেন। আপনার মেয়ে দুইটা লক্ষ্মী। এদের মতো ভালো আচরণের মেয়েই হয় না। দিন এভাবেই যেতে থাকে। মানুষের গঞ্জনা সহ্য করে, পচা নোংরা কথা শুনে। এক সময় এসব সয়ে যায় শরীরে। কিন্তু বাবার সয়নি। আমার বাবা সুস্থ সবল একটা মানুষ ছিলেন। তার চোখের দিকে তাকিয়ে মানুষের কথা বলবার সাহস ছিল না। সমাজে তার বিরাট মান মর্যাদা ছিল। তিনি সব সময় সতর্ক হয়ে চলতেন। কেউ মন্দ বলবে তাকে নিয়ে এরকম আচরণ তিনি কোনোদিন করতেন না। আমার সহজ সরল সাদামাটা বাবা চাচির জন্য আর চাচির মেয়ের জন্য মানুষের কাছে লাঞ্ছিত হতে থাকেন দিনের পর দিন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে দেখিয়ে বলে, অমুকের মেয়ে এটা করেছে। বাবা এসব সহ্য করতে পারেননি। ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়েন। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল, তা দিনে দিনে বাড়ে। এর কয়েক মাস পর বাবা মারাও যান হার্টের সমস্যায়। বাবার মৃত্যুর পর আমরা চির অসহায় হয়ে পড়ি। ছোট চাচি এবার বাড়ির হর্তা-কর্তা হয়ে যায় একেবারে। তার যা ইচ্ছে তাই করে সে, যা ইচ্ছে তাই বলে। আমাদের উঠোনের একপাশে সবজি করে, গাছ রোপণ করে। এই নিয়ে মা কিছু বললেই মার চুল ছিঁড়তে আসে, 10টা কথা শোনায়, গর্জন করে। আমরা এসব পারি না। গলার আওয়াজ বড় করতে পারি না, ঝগড়া করতে পারি না। লজ্জা করে, বিবেকে বাধে। মনে হয়, লোকে কি বলবে। কিন্তু এই যে আজীবন চুপ থাকা, ভদ্র হয়ে থাকা, এসব করেও তো মানুষের কাছে কোনোদিন ভালো হতে পারিনি আমরা। এই সমাজের মানুষগুলো মূর্খের অধম। এরা প্রমাণ ছাড়াই অপবাদ বিশ্বাস করে। এরা পর মানুষ নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করে। আর এরা সব সময় দুর্বলের বিরুদ্ধে বাঘ সাজে, সিংহ সাজে। সবলেরা খারাপ লোক হলেও এরা তাদের খুব তোয়াজ করে চলে। বাবার মৃত্যুর কদিন পরেই মেজো ফুফু আমাদের বাড়িতে আসে। এসে দুদিন থাকে। মায়ের সঙ্গে খুব মিশে থাকার চেষ্টা করে। তারপর একদিন দুপুর বেলা আসল কথাটা বলে, বড় বউ, তুলির বাপ বেঁচে নাই। এখন তুলির ভালো খারাপ দেখবার দায়িত্ব আমাদের। শত হোক, তুলি আমাদের রক্তের অংশ। সে আমাদের বংশের মেয়ে। মা বললেন, জি আপা। মেজো ফুফু এবার বললেন, বড় বউ, আমি তুলির জন্য একটা ছেলে দেখছি। ভালো ছেলে, সহায় সম্পত্তি আছে। মা বললেন, বাড়ি কোথায় ছেলের? বিস্তারিত বলেন। মেজো ফুফু আমতা আমতা করে বললেন, আমার বড় ননদের ছেলে, নাম হারুন। মা শুনে চমকে উঠলেন। বললেন, এসব কি বলছেন আপা আপনি? আপনি তুলির ফুফু হয়ে এরকম একটা আলাপ কিভাবে নিয়ে এলেন? মেজো ফুফু বললেন, কেন, সমস্যা কি? মা বললেন, আপনিই তো গত বছর এসে বলেছেন, ছেলে তার প্রথম বউরে নিজে ফাঁস লাগিয়ে মাতারা চিহ্ন রোছে। এরপর সবাইরে বলছে, বউ নিজে ফাঁস নিয়ে মাতারা চিহ্ন গেছে। আপনি বলেন নাই নিজের মুখে এই কথা? মেজো ফুফু খানিক সময় চুপ করে রইলেন। তারপর বললেন, আগে ভুল সন্দেহ করছিলাম বউ, পরে জানলাম বৃত্তান্ত। হারুন ভালো ছেলে। সমস্যা তার বউয়ের ছিল, মানসিক সমস্যা। নিজেই ফাঁস নিয়ে মতারা চিহ্ন রোছে। মায়ের খুব রাগ লাগলো এবার। তিনি রাগের গলায় বললেন, খবরদার আপা, এই সব আলাপ নিয়ে আমার কাছে কোনোদিন আসবেন না, সাবধান। মেজো ফুফু ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে মুখ বিকৃত করে তিনি বললেন, আমারে সাবধান করো। আর নিজের মেয়েরে দিয়ে নষ্টামি করাও। আমার ভাইটা এই কলঙ্কিনী মাইয়ার জন্য মারা গেছে। মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারি না। মানুষ আঙুল দিয়ে দেখাইয়া দেখাইয়া বলে, অমুকের ফুফু। মা আহত এবং ক্ষোভের গলায় বললেন, আপা, আপনার যদি এতই মান সম্মান ক্ষুণ্ণ হয় তবে আপনার আর তুলিরে ভাইঝি বাবার প্রয়োজন নাই। আমাদের কোন আত্মীয় স্বজন লাগবে না, কারোর সাহায্য আমরা চাই না।
মেজো ফুফু কেঁদে কেটে আমাদের ঘর থেকে গেলেন সেবার। যাবার সময় তার মরা বাপের কসম কেটে বলে গেলেন, আর কোনোদিন যদি এই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষি তাইলে আমি আমার মরা বাপের মাথা খাই। কিন্তু কদিন পর ঠিকই তিনি আবার এলেন। এসে মাকে বললেন, ও বড় বউ, তুলির ভাগ্য খুলছে। মা বললেন, কিভাবে? মেজো ফুফু হাসি হাসি মুখে বললেন, হারুন তারে দলিল করে 10 কাঠা জমি লিখে দিবে। আমি বলছি, 10 কাঠা ধানি জমিনে শুধু হবে না, বাজারের জমি থেকে 2 শতক আমার ভাইঝির নামে লিখে দিতে হবে। হারুন প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো। আল্লাহর তুলির দিকে মুখ ফিরে তাকাইছে বড় বউ। শুকরিয়া আদায় করো। বলো, আলহামদুলিল্লাহ। মা বিরক্ত হয়ে উঠলেন। বললেন, আপা, আপনি এখান থেকে যান। আগেও বলেছি, এসব আমার পছন্দ না। আমি লোভী না। আমার মেয়েও লোভী না। মেজো ফুফু আবার রেগেমেগে আগুন হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আমাদের ঘর থেকে বেরিয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, মেয়ে লোভী না, বিরাট ভালো। ভালো মেয়ে দেখাই তো চাচাতো ছোট বোনের জামাইয়ের সঙ্গে বিয়ে বসে পড়তে চায়। মেজো ফুফুর এই আচরণটা আমায় কাঁদালো। মানুষ বলে, ফুফুরা তার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য জীবন দিয়ে দিতে চায়। কথাটা সত্যি। আমি আমার বান্ধবীদের বেলায় এমন দেখেছি। তাদের ফুফুরা তাদের জন্য যানজীবন দিয়ে দেয়। ভীষণ আদর করে তাদের। কিন্তু আমার ক্ষেত্রে এর উল্টো। আসলে আমার যে কপাল পোড়া। দিন সম্ভবত সব সময় সবার ভালো যায় না। খারাপ মানুষদের হয়তো এক সময় পতন আসে। আমার চাচির ঘরে পতনের শুরু হলো। হঠাৎ করেই কথাটা শুনলাম। চাচি ফোন করে কাকে যেন বলছে, শিলার তো বাচ্চা হবে। তাই শিলার কাজে সাহায্য করার জন্য তার ছোট মেয়ে জেনি সেখানে গিয়েছিল। আর ওখানে গিয়ে জেনি আদনানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকি আদনানের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শিলার চোখে ধরা পড়েছে সে। এই নিয়ে ওখানে বিরাট ঝামেলা হচ্ছে। শিলার সংসারে আগুন লেগে গিয়েছে ইতিমধ্যে। সপ্তাহ খানেকের মধ্যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। ছোট চাচি সেই কথা লুকিয়ে রাখলেন কয়েকদিন। কিন্তু বেশি দিন তিনি লুকিয়ে রাখতে পারলেন না। আসলে খারাপ সময়ে চেষ্টা করেও সব লুকানো যায় না। হুট করেই শিলা এখানে চলে এলো। শিলা চলে এলো কিন্তু জেনি এলো না। এর মানে কি? মানেও জানা গেল 2 দিন পর। শিলাই একদিন চিৎকার করে তার মাকে বলল, তুমি এক খারাপ, তোমার ছোট মেয়ে আরেক খারাপ। আমার সংসারটা শেষ করে দিছে তোমার মেয়ে। এর শাস্তি সে পাইব। আর আমি যদি কোনোদিন এরে খুঁজে পাই তবে ওরে নিজ হাতে আমি তারা চিহ্ন ন করব। ওরে তারা চিহ্ন ন করলেই আমার শান্তি। সময় যেতে থাকে। 1 মাস, 2 মাস এভাবেই। জেনি আর বাড়ি ফিরে না। শিলাও বাড়ি থেকে আদনানদের বাড়ি যায় না। উঠোনে মাঝে মধ্যে সে আসে। আড়াল থেকে তাকে দেখি। চেহারা কেমন মলিন হয়ে গেছে। দূর থেকে দেখেও বোঝা যায় তার বয়স বেড়ে গেছে। এর কদিন পরেই হুট করে শিলার দুর্ঘটনাটা ঘটে। পুকুরে গোসল করতে নেমেছিল। ওখান থেকে উঠার সময় পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে আঘাত পায় সে। ছোটখাটো কোন আঘাত না, বড় আঘাত। তার গর্ভপাত হয়। শরীর খারাপ হয়ে যায় খুব। হাসপাতালে গিয়ে 2 দিন থাকতে হয়। হাসপাতাল থেকে আসার পরেই শিলার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সে এখন আমাদের ঘরে আসে। আমার সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলে। একদিন আমায় পুকুর পাড়ে ডেকে নিয়ে গিয়ে বলল, তুলি আপু, জেনি আমার নিজের মায়ের পেটের বোন হয়ে কিভাবে আমার এত বড় সর্বনাশটা করল। আমার কথা বলতেও রুচিতে বাজছিল ওর সাথে। তবুও কথা বললাম। ওর এমনিতেই খারাপ অবস্থা। গর্ভটা নষ্ট হলো। তাছাড়া সংসার ভাঙল। মন না চাইলেও জোর করে কথা বললাম ওর সাথে। বললাম, কি হয়েছিল আসলে বলতো? শিলা চুপ করে থাকে। চোখ তার জলে ভিজতে থাকে। নাকে সর্দি জমে। নাকের সর্দি টেনে নিয়ে সে বলে, আদনানের দোষ দিব না আমি। জেনির সব দোষ। নিজ থেকেই গিয়ে গায়ে পড়ে থাকতো। সুযোগ দিত। সুযোগ দিলে তো শেষ করতে পারে না কথা শেলি। কেঁদে ফেলে। আমি কাঁদতে দেই তাকে। অনেক কেঁদেছি আমি। সেও একটু কাঁদুক।
কান্না শেষ হলে আমি তাকে জিজ্ঞেস করি, জেনি এখন কোথায় আছে? শিলা বলে, জানি না রে বোন। আমি অবাক হই। বলি, জানিস না মানে? শিলা বলে, কিভাবে জানবো? আদনান ওকে নিয়ে কোথায় যেন পালিয়ে গেল। ওদের নম্বর বন্ধ। ওদের সঙ্গে যোগাযোগ করার কোন রকম উপায়ও নাই। আমি বলি, ও আচ্ছা। শিলা খানিক সময় চুপচাপ বসে থাকে। তারপর বলে, তুলি আপু। আমার নাম উচ্চারণ করে। তারপর আমার কাছে এসে বসে আমার একটা হাত ধরে। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলে, তোমার সঙ্গে মা বড় অন্যায় করেছে। আদনান তোমার ছিল। মা মিথ্যে অপবাদ দিয়ে তাকে আমার করেছে। এর শাস্তি আমি পাচ্ছি। আমি মনে মনে হাসি। মায়ের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে এখন। সেও কি কম করেছে আমার সঙ্গে? সবচেয়ে বড় নিন্দেটা তো সেই করেছে আমার। সমস্ত পাড়ায় বলে বেরিয়েছে, তার স্বামীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। তার সংসার ভাঙতে চাইছি আমি। কিন্তু আল্লাহ তো দেখিয়ে দিলেন, কাউকে নিয়ে খেলতে গেলে এর পরিণাম কি হয়। কাউকে মিথ্যে দোষ দিলে, পরনিন্দা করলে কারো নামে তা যে নিজের উপর এসে পড়ে এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এরা। ছোট চাচি আজকাল একেবারেই চুপচাপ। আগে পাড়ায় এর ঘরে, ওর ঘরে যেত। এখন ঘর থেকেই দরকার ছাড়া বের হয় না। এর মধ্যে আরেক ঘটনা ঘটল। হুট করেই একদিন আদনানের মা এলো আমাদের বাড়িতে। এসে ছোট চাচিকে আচ্ছা মতো ধরল। বলল, তুই খারাপ মহিলা। তুই একটা দাতারা চিহ্নইনি। তুলির নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলের সঙ্গে সেই বিয়েটা তুই ভাঙিয়েছিলি। এরপর জাদু টোনা করে, মায় ভুলিয়ে তোর নষ্ট মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিছস। এই মেয়ে বিয়ে হয়ে গিয়ে আমার দেবরের ছেলের সঙ্গে ফস্টিনস্টি করে। 10 জনের সঙ্গে ফোনে কথা বলে রাত দিন। এরপর ছোট মাইয়ারে পাঠাইছস। সেই মাইয়া আমার ছেলে নিয়ে ভাগছে। তুই আমার পরিবারের মান সম্মান সব নষ্ট করে দিছস। তোর মুখোশটা আমি আজ খুলে দিয়ে যাব। আদনানের মা ছোট চাচির থেকে কিছুতেই কম না। সে আমাদের পাড়ার এ বাড়ি, ও বাড়ি মিলিয়ে প্রায় সব বাড়িতেই ছোট চাচি আর তার মেয়েদের সম্পর্কে যতটা মন্দ বলা যায় সব বলে গিয়েছে। যা সত্য তা তো বলেছেই, বানিয়ে বানিয়ে রসালো করে মিথ্যেও বলে গিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যে যা বলেছে তা হলো, শিলার গর্ভের সন্তানটাও আদনানের না, অন্য কারোর। শিলা তো অনেক ছেলের সঙ্গেই ফোনে কথা বলতো। ওইসব ছেলেদের থেকেই কারোর হবে হয়তো। গ্রামে তোলপাড় রব উঠে গেল এইসব কথা শুনে। সবার মুখে মুখে এই কথা। এসব সহ্য করতে না পেরে সেদিন রাতেই শিলা তারা চিহ্ন ইসাইড করল। গাছের পাতায় দেবার জন্য ছোট চাচি যে বিষ কিনে এনেছিল, সেই বিষ খেয়ে সে সুইসাইড করেছে। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। একটা সুন্দর জীবন, আহ্লাদের জীবন। শিলা ইচ্ছে করলেই মানুষের মতো করে এই জীবন ভোগ করতে পারত। করল না। আসলে পাপ কখনোই কাউকে ছেড়ে দেয় না। কাউকে দুনিয়াতেই এর পরিণাম দেখায়। শিলা মরে গিয়ে শেষ হয়েছে। কিন্তু কষ্ট রেখে গিয়েছে ছোট চাচির জন্য। ছোট চাচির বড় গলা ছোট হয়েছে। জল আর যত্নের অভাবে সবজি বাগান নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে তার চেহারাও। আর মানুষের কাছে তার সম্মানও। এর আরো 6 মাস পর জেনি হুট করেই বাড়ি ফিরে এলো। তাকে ঢাকায় ফেলে রেখে মিথ্যে বলে আদনান আরব আমিরাতে চলে গিয়েছে। এই নিয়ে কোন মামলা মোকদ্দমাও করতে পারল না জেনি। কারণ ওরা বিবাহ বহির্ভূত ভাবেই এতদিন একসঙ্গে ছিল। জেনি বারবার তাগাদা দিলেও আদনান গড়িমসি করেছে। সময় চেয়েছে আরো কিছুদিন। এরপর হুট করে জেনিকে ফেলে রেখে সে দেশের বাইরে চলে গেল। জেনি পড়ল অতল সমুদ্রে। জেনি বাড়ি ফিরল ঠিক, কিন্তু মানুষের সামনে সে যেতে পারে না। এত কিছু করার পর সে মানুষকে মুখ দেখাবে কি করে? ছোট চাচিও মেয়েকে দেখতে পারেন না। মেয়ের সঙ্গে কথা বলেন না। তিনি বলেন, জেনিই একমাত্র দায়ী শিলার মৃত্যুর জন্য। ছোট চাচিকে একটা কথা বলা দরকার। বলা দরকার, জেনি না, বরং ছোট চাচি নিজেই দায়ী এইসব কিছুর জন্য। তিনি নিজে অতি লোভ করে, পর মানুষকে নিয়ে নিন্দা ছড়াতে গিয়ে এমন অন্ধকার ডেকে এনেছেন। আজকাল ছোট চাচি আমাদের ঘরে খুব আসেন। মায়ের কাছে বসে কাঁদেন।
ক্ষমা চান। মা কিছু বলেন না, শুধু এটুকু বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর পাপ করো না, তাওবা করো, তাহলেই হবে। আল্লাহ তোমায় মাফ করে দিলে আমিও মাফ করে দিব। ছোট চাচি আমার কাছেও মাফ চাইতে আসেন। আমিও মায়ের মতোই বলি, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন চাচি। বাকিটা জীবন তার পথে কাটান। আমি আপনাকে মাফ করে দিলাম। চাচি শুদ্ধ হবেন কি না জানি না, কিন্তু তার ক্ষতি যা হবার তা হয়ে গেছে। পাপের পরিণাম তিনি দেখে ফেলেছেন। গ্রামের মানুষেরা আমায় নিয়ে যেভাবে মন্দ কথা বলতো, হাসি তামাশা করত, তা আর করে না কেউ। ছোট চাচির পরিবারের এমন পতন দেখে অনেকের মনে ভয় ঢুকেছে। অনেকেই মার কাছে এসে ক্ষমা চেয়ে বলেছে, আমরা না বুঝে, যাচাই বাছাই না করে আপনার মেয়েকে নিয়ে নানান মন্দ কথা বলেছি। আপনি আমাদের ক্ষমা করুন। মা মিষ্টি করে হেসে বলেন, ক্ষমা করে দিলাম। মায়ের মতো আমিও ভাবি, ক্ষমা এক মহৎ গুণ। আমি মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হয়ে নিশ্চয় তিনিও একদিন আমায় ক্ষমা করে দিবেন। আমার জীবনে বসন্ত এসেছে এর আরো কয়েকদিন পর। আজকাল রোজ রোজ বিয়ের আলাপ আসে। বড় বড় ঘর থেকে আলাপ আসে। মা বলেন, অত বড় ঘরে মেয়ে বিয়ে দিব না। টাকা পয়সা ওয়ালা লোকের প্রতি আমার লোভ নাই। আমার মেয়েরও এসবের প্রতি লোভ নাই। আমার মেয়ের জন্য একটা ভালো ছেলের দরকার। যে ছেলে আল্লাহর শাস্তিকে ভয় পায়, যে ছেলে পাপ করতে ভয় পায়, যে ছেলে ভালো মানুষ, যে কোন মানুষকে ছোট করে না, এমন একটা ছেলে হলেই হবে। ছেলের টাকা পয়সা না থাকলেও চলবে। ভালো ছেলেরা রিকশা চালিয়ে হলেও তার পরিবারের ভরণ পোষণ ঠিকভাবে করবে। স্ত্রীকে সন্তানকে কষ্টে রাখবে না। ওদের ঘরে হয়তো জাঁকজমকপূর্ণ আসবাবপত্র থাকবে না, বাহারি কাপড় আর খাবার থাকবে না, কিন্তু জাঁকজমকপূর্ণ ভালোবাসায় পূর্ণ থাকবে ওদের ঘর, ওদের মন। মায়ের এই আশা পূর্ণ হলো। ফাল্গুন মাসের 15 তারিখ এক ছেলের বাবা ছেলেকে নিজেই নিয়ে এলেন আমাদের বাড়িতে। তিনি এসে মাকে বললেন, আমি গরিব মানুষ বোন, বিরাট গরিব, দিন আনি দিন খাই অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো, এই গ্যারেন্টি আমি দিতে পারি। আমার ঘরে ধন দৌলতের অভাব হলেও আদর ভালোবাসার অভাব হবে না আপনার মেয়ের। মা জিজ্ঞেস করলেন, ছেলে কি করে? তার পেশা কি? ছেলের বাবা বললেন, বোন, ছেলে একটা ছোটখাটো চাকরি করে, বেতন একেবারেই কম। আমিও শিক্ষক মানুষ, হাই স্কুলের শিক্ষক। সরকারি হাই স্কুল না, এমপিও ভুক্ত। সামান্য বেতন আমাদের বাপ ছেলে দুজনের। কিন্তু আমি কথা দিতে পারি, আপনার মেয়েকে আমার ঘরে দিলে তার কোনোদিন মন খারাপ হবে না, তাকে কোনোদিন কষ্ট দিবে না আমার ছেলে। মার কেন জানি ছেলে আর ছেলের বাবাকে পছন্দ হয়ে গেল। তিনি বললেন, আমি মেয়েকে জিজ্ঞেস করি আগে। মা এসে আমায় জিজ্ঞেস করলেন সব। আমি আড়াল থেকে উনাদের সব কথা শুনেছিলাম। তাছাড়া ছেলেকেও আমি দেখেছি। আমার পছন্দ হয়েছে। আমি মাকে বললাম, মা আমার পছন্দ হয়েছে। মা বললেন, আলহামদুলিল্লাহ। ফাল্গুনের শেষ দিকেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর ওদের বাড়ি গিয়ে আমি চমকে উঠলাম। আমার শ্বশুর যে বলেছিলেন তিনি গরিব মানুষ, এই কথা মিথ্যে। তার ধন দৌলতের অভাব নাই। কত সুন্দর বাড়ি, বাড়ির চারপাশ। তিনি বলেছিলেন, আমার স্বামী সামান্য চাকরি করে, এই কথাও মিথ্যে। আসলে আমার স্বামী একজন কাস্টম অফিসার। 40তম বিসিএসে ক্যাডার হয়েছিলেন তিনি। আমি আমার শ্বশুরের এমন মিথ্যাচারের জন্য অবাক হলাম। উনি ধার্মিক মানুষ, ভালো মানুষ, তাহলে তিনি এমন মিথ্যে বললেন কেন? আমি আমার শ্বশুরকে নিজেই জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনি মার সঙ্গে মিথ্যে বলেছিলেন কেন? কেন বলেছিলেন আপনারা গরিব, আপনার ছেলে সামান্য চাকরি করে? আমার শ্বশুর হেসে বললেন, ভয় মা, ভয়। আমি মানুষের কাছে শুনেছিলাম তোমার মা তোমাকে গরিব ঘরে বিয়ে দিবে, ধনী ঘর তার পছন্দ না। এই ভয়েই আমি বলেছিলাম আমরা এরকম। আমি বললাম, আমি তো সাধারণ এক পরিবারের মেয়ে। আমার পড়াশোনা কোন পাবলিক বিশ্ববিদ্যালয়েও না। দেখতেও আমি খুব একটা সুন্দর না। চাকরি বাকরিও নেই আমার। তবে আমাকেই কেন পছন্দ করলেন আপনি বা আপনার ছেলে মিলে?
আমার শ্বশুর এবারও হাসলেন। হেসে বললেন, বিয়ে তো ধন সম্পদ বা চাকরির সাথে হয় না মা। বিয়ে হয় মানুষের সাথে মানুষের। আজকাল ভালো মেয়ে বা ভালো ছেলে মিলানো ভার। দুনিয়া এখন কঠিন মা। এই দুনিয়ায় আসল মানুষ খুঁজে বের করা কঠিন। আমি বড় কষ্ট করে বহুদিন খোঁজাখুঁজি করে তোমার মতো অমূল্য ধন পেয়েছি মা। আমি আর কিছু বলতে পারলাম না। আমি টের পেলাম আমার চোখ ভিজে যাচ্ছে জলে। সেই জল আঁচলে মুছে মনে মনে আমি বললাম, আল্লাহ, তুমি কতই না দয়ালু। তোমার চেয়ে বেশি ভালো আর কেউ বাসে না তোমার বান্দাদের।